আকাশ হসপিটাল থেকে আসার সময় 1 কেজি শিং মাছ কিনে এনেছে। বাসায় এসে কাজের খালাকে মাছগুলো কেটে সবকিছু রেডি করতে বলে দোতলায় তার রুমে আসে। সময় নষ্ট না করে শাওয়ার নেয়। এরপর ঘর থেকে বেরিয়ে সোজা রান্নাঘরে আসে। তার মা বাইরের কারোর হাতে রান্না খায় না। আকাশ নিজেই রান্না করবে। পাকা হাত নয়, তবে যা পারে খাওয়া যায়। আসমানি নওয়ানের শরীর ভালো যায় না ইদানিং। 2 দিন পর পরই তাকে হসপিটালে নিয়ে ছুটতে হয়। আকাশ চুলায় প্যান বসিয়ে একে একে রান্নার সব উপকরণ দিতে থাকলো প্যানে। পেছন থেকে আকাশের বাবা সাইফুদ্দিন নওয়ান বলে, তোমার মা এখন কেমন আছে? আকাশ ছোট করে বলে, ভালো। আকাশের বাবা আবারও বলে, তুমি বিশ্রাম করো, আমি রান্না করে দিচ্ছি। বাবার কথায় আকাশের হাত থেমে যায়। দীর্ঘশ্বাস ফেলে বলে, যার জন্য রাখছি সেই তো খাবে না তোমার হাতের ছোঁয়া থাকলে। একটু থেমে শক্ত গলায় বলে, তাছাড়া তোমার হাতের রান্না আমার মায়ের মুখে পড়ুক সেটা আমি চাইছিও না। সবচেয়ে বড় কথা, তোমাকে আমি দেখতে চাই না, তোমার কণ্ঠও শুনতে চাই না। তুমি দয়া করে এই বাড়ি থেকে অন্য কোথাও যাবে, নয়তো আমি আমার মাকে নিয়ে এখান থেকে চলে যাব। সাইফুদ্দিন নওয়ান ছেলের পানে চেয়ে অস্থির কণ্ঠে বলে, আমি যাচ্ছি বাবা, তোমরা কোথাও যেও না। আমি তোমাদের সামনে তেমন আসিও না তো, তাই না? আর আসবো না। কথাগুলো বলে ভদ্রলোক ধীর পায়ে জায়গাটি প্রস্থান করে। চোখের কোণে পানি জমেছে। নিজের চেয়েও বেশি ভালোবাসেন তার স্ত্রী সন্তানকে, অথচ ভাগ্যের কি পরিহাস, আজ তারা তার মুখও দর্শন করতে চায় না। বিড়বিড় করে, আমি কি কখনো ক্ষমা পাবো না আসমানি? রিয়া একটি ডায়েরির পাতা সামনে উল্টায়। না, নেই। ডায়েরির অর্ধেকের কম পৃষ্ঠা ফাঁকা পড়ে আছে। কলমের কালির ছিটে ফোঁটাও নেই। রিয়া চরম হতাশ হয়। দ্রুত তার পাশে বসা সোহার দিকে তাকিয়ে বলে, এই গল্প অর্ধেক লিখে রেখেছিস কেন? রাত বাল, তারপর কি হলো রে? সন্ধ্যা কি সত্যি সত্যি ধর্ষণ হয়েছিল? আর ওই মেয়েটার ভাইয়ের কি হলো? তারপর ওই ইরাবতী, সেই আকাশ। আকাশ বেটা বজ্জাত। গল্পের মধ্যে থেকে চরিত্র বের করা গেলে ওকে টেনে বের করে আমার জুতা ক্ষয় না হওয়া পর্যন্ত ওই আকাশ বাতাসকে জুতার বাড়ি দিতাম। বেটা বজ্জাত, বউকে ডিভোর্স দিতে চাই। রিয়ার কথা শুনে সোহা হাসতে হাসতে ঢলে পড়ছে রিয়ার গায়ের ওপর। রিয়ার চোখের কোণে যদিও পানি, কিন্তু হাইপার হয়ে গিয়েছে। তার রাগটা আগে কাজ করে, তারপর অন্য কিছু। এই গল্পে যারা ভালো রোল প্লে করেনি তাদের ইচ্ছে মতো আগে রিয়া ধুয়ে নিয়ে তারপর চোখের জল ফেলবে। হলোও তাই। এতক্ষণ এত কথা বলে ভাঙা গলায় বলে, সন্ধ্যা সৌম্যের জন্য সেই খারাপ লাগছে। কি যে হলো ওদের, তুই বাকিটা বল, এখানে তো আর লেখা নেই। বাইরে থেকে সোহার ভাই ডাকে, বনু তাড়াতাড়ি আয়, বৃষ্টি নামবে মনে হচ্ছে। বৃষ্টি নামলে কিন্তু আর যাওয়া হবে না। ভাইয়ের কণ্ঠ পেয়ে সোহা রিয়াকে পাত্তা না দিয়ে বাইরে দৌড় লাগায়। পিছু পিছু রিয়া দৌড় লাগায় আর বলে, এই দাঁড়া, পুরো গল্প না বলে কোথাও যেতে পারবি না। একটি মাটির দোতলার বাড়িতে সোহা আর সোহার ভাই সাধন, রিয়া, রিয়ার মা আর রিয়ার নানি থাকে। সাধন টিউশন থেকে ফিরে বাড়ির আঙিনায় সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। সোহা দৌড়ে এসে তার ভাইয়ের সামনে দাঁড়ায়। সাধন চিন্তিত কণ্ঠে বলে, আরে তাড়াতাড়ি আসতে বলেছি বলে কি দৌড়ে আসবি? সোহা হেসে তার পরনের শাড়িটা দিয়ে সাধনের মুখ ল্যাপটানো ঘামগুলো মুছে দিতে থাকে। পেছন থেকে রিয়ার নানি বলে, ওরে আমার আদিক্ষেতা রে, দুই ভাই বোনের ঢং। সাধন হেসে বলে, বুড়ি, তোমার ভাই বোন নেই বলে আমার বোনকে নিয়ে হিংসা করো কেন? হিংসা করো, কিন্তু নজর দিও না, খবরদার। রিয়ার নানি মুখ বাঁকিয়ে বলে, বয়েই গেছে আমার নজর দিতে। বুড়ির কাণ্ড দেখে সোহা, রিয়া, সাধন তিনজনেই হেসে ফেলে। সৌম্য তার হাতের দুটো বই রিয়ার দিকে বাড়িয়ে দিয়ে বলে, এটা রেখে দিও তো রিয়া। রিয়া বিনা বাক্যে সাধনের হাত থেকে বই দুটো নিল। হাতের ডায়েরিটির দিকে চেয়ে আবারও সাধনের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, সাধন ভাইয়া, একটা কথা জানতে চাই, বলবেন?
সাধন দুই হাত সাইকেলের সামনে রেখে রিয়ার দিকে চেয়ে বলে, হ্যাঁ বলো। রিয়া বলে, আচ্ছা, সন্ধ্যা আর সমর গল্প কি সত্যি ঘটনা নাকি গল্প? রিয়ার প্রশ্ন শুনে সাধন অবাক হয়ে বলে, তুমি কিভাবে জানলে? রিয়ার উত্তর, সোহার ডায়েরি পড়েছি। সাধন তার বোনের দিকে তাকায়। সোহা চোখ নামিয়ে নেয়। সাধন ছোট করে বলে, সত্য ঘটনা, 2.5 বছর আগের ঘটনা। রিয়া উত্তর পেয়ে খুশি হয়, সাথে সাথে বলে, সাধন ভাইয়া, তাহলে এটা বলুন, সন্ধ্যা, সৌম্য, ইরা, ওরা কি বেঁচে আছে? সাধন ভুরু কুঁচকে তাকায় রিয়ার দিকে। এরপর দৃষ্টি ঘুরিয়ে তার বোনের দিকে তাকালে দেখল সোহা মলির মুখে তার দিকে চেয়ে আছে। সাধন ঢোক গিলে বলে, সন্ধ্যা, সৌম্য মৃত। সোহার চোখের কোণে পানি জমতে শুরু করেছে। সাধন সাইকেল থেকে নেমে দাঁড়ায়। এরপর সাইকেলের স্ট্যান্ডে ভর করে সাইকেল দাঁড় করিয়ে রিয়ার হাত থেকে ডায়েরিটা কেড়ে নিয়ে একটু এগিয়ে যায় মাটির দিয়ে ঘেরাও করা ছোট্ট রান্নাঘরে। এখন বিকাল। রিয়ার মা রাতে রান্না খাবার করছে। সাধন হাঁটুর সমান মাটির প্রাচীর এই পাশে দাঁড়িয়ে ডায়েরিটি রিয়ার মায়ের দিকে বাড়িয়ে দিয়ে বলে, কাকিমা, এটা তুমি রান্নার খড়ি হিসাবে ব্যবহার করো। সোহা দৌড়ে গিয়ে তার ভাইয়ের 2 হাত টেনে ধরে। সাধন সোহার দিকে তাকালে সোহা মাথা 2 দিকে নাড়িয়ে নিষেধ করে এমনটা করতে। সাধন শুনল না বোনের কথা। রিয়ার মাকে তাড়া দেয়। ভদ্র মহিলা সোহার দিকে তাকায় একবার, এরপর সাধনের উদ্দেশ্যে বলে, ওর শখের ডায়েরি মনে হয়, রেখে দাও। সাধনের কণ্ঠে রাগ, বলে, কাকিমা, আপনি এটা চুলাই দিন। সোহা সাধনকে বাধা দিতে চায়, কিন্তু পারছে না, তবুও জোর করে। সাধনের কি হলো কে জানে। হঠাৎ বোনের গালে ঠাস করে একটা থাপ্পড় মেরে দেয়। এরপর সে নিজেই চুলাইয়ের মাঝে ডায়েরিটা ঢুকিয়ে দেয়। সোহা গালে হাত দিয়ে অবাক দৃষ্টিতে তাকায় তার ভাইয়ের পানে। 2 চোখের পাতা বেয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। রিয়া, রিয়ার মা আর রিয়ার নানি বিস্ময় চোখে তাকায়। সাধন সোহার গালে হাত তোলা তো দূর, কখনো জোরে ধমকও দিতে দেখেনি কেউ। আর আজ রিয়া দৌড়ে এসে সোহার পাশে দাঁড়ায়। সাধনের উদ্দেশ্যে বিস্ময় মাখা বাণী ছড়ে, সাধন ভাইয়া, তুমি সোহাকে মারলে? সাধন ঢোক গিল। সোহা মাথা নিচু করে মলিন মুখে দাঁড়িয়ে রইল, ডান হাতে গাল মুছে নেয়। সাধন এগিয়ে এসে দাঁড়ায় সোহার সামনে, মৃদু স্বরে ডাকে, বনু। সোহার চোখ থেকে আবারও পানি গড়িয়ে পড়ে, ঠোঁট ভেঙে কেঁদে দেওয়ার মতো অবস্থা। সাধন সোহার মুখ 2 হাতের মাঝে নিয়ে অপরাধীর ন্যায় বলে, বনু সরি। সোহা চোখ নামিয়ে রেখেছে, তাকায় না ভাইয়ের দিকে। সাধন ঢোক গিল, কি করে ফেললো এটা? সোহার গাল থেকে হাতটা সরিয়ে সাধন 2 হাতে তার কান ধরে বলে, এই দেখ, কান ধরেছি, সরি বনু, আমার দিকে তাকা। সোহা তবুও না তাকালে সাধন অসহায় কণ্ঠে বলে, সরি বনুরে, তুই বলে কান ধরে উঠবস করব, তবুও তাকা। সোহা দ্রুত মাথা তুলে তাকায় ভাইয়ের কাছে, 2 গাল ভেজা, তবে ভাইকে কান ধরে থাকতে দেখে একটু হেসে ফেলে। সাধন 2 হাতে সোহার 2 গাল মুছে দিয়ে বলে, আমার সব কথা শুনবি বনু, কেমন? এই ডায়েরিটা অনেক আগে ফেলে দিতে বলেছিলাম তোকে, তুই আমার কথা কেন শুনিস না? সোহা মলিন মুখে চেয়ে রইল তার ভাইয়ের দিকে। সাধনের কাণ্ড দেখে এবার সবাই স্বাভাবিক হয়েছে। বোনের জন্য এমন সাধনকেই তো এই গ্রামের সবাই চেনে। এখন 2 ভাই বোনকে স্বাভাবিক হতে দেখে স্বস্তি পায় সকলে। কিন্তু সাধন এই ডায়েরিটা নিয়ে এত রিয়াক্ট কেন করলো? রিয়া সবচেয়ে বেশি অবাক হয়, তবে কারণ বুঝল না। প্রতিদিন বিকালে 10 মিনিট হলেও সাধন সোহাকে নিয়ে সাইকেলে করে গ্রামের এদিকে ওদিকে ঘুরিয়ে আনে। সোহার আবদার সাধন ফেলে না ভুলেও। সাধন সোহার মাথার ওড়নাটা ভালোভাবে ঠিক করে দিয়ে সোহার মাথাটা ধরে সাইকেলের কাছে গিয়ে বাইসাইকেলটাই উঠে বসে। এরপর সোহা সাইকেলের সামনে বসলে রিয়া এগিয়ে এসে বলে, সাধন ভাইয়া, আজকে আমাকে
আপনার সাইকেলের পেছনে নিবেন প্লিজ? সাধন ভুরু কুঁচকে বলে, না। রিয়া অসহায় মুখে বলে, আপনাকে ধরবো না, সাইকেল ধরবো, সত্যি। সাধন শক্ত কণ্ঠেই বলে ওঠে, না মানে না। রিয়া ভোঁতা মুখে তাকায়। সোহা রিয়ার দিকে চেয়ে হাসে। রিয়া দাঁত কটমট করে তাকায়। এই দুই ভাই বোন এক জায়গায় হলেও তাকে আর কেউ চেনে না। যখন একজন থাকে না, তখন অপরজন তার কাছে মৌমাছির মতো করে আসে আরেকজনের খোঁজে। স্বার্থপর ভাই বোন দুটো। রিয়া ধুপাধাপ পা ফেলে মাটির চুলার পাশে পাতা প্লাস্টিকের চেয়ারে বসে। রিয়ার মা দেখলো মেয়েকে। মেয়ের মুখ ফুলিয়েছে। সে নিজেও সাধনকে বলেছিল রিয়াকে নিয়ে একটু ঘুরে আসতে। সাধন বলেছিল, কাকিমা, আমি তোমার মেয়েকে নিতে পারবো না, তুমি চাইলে আমি লোক ভাড়া করে দিব। রিয়ার মা কপাল চাপড়িয়েছিল। সাইকেলে করে গ্রাম ঘোরানোর জন্য কেউ লোক ভাড়া করে? রিয়া হঠাৎই ফোঁস করতে করতে বলে, আমার একটা বড় ভাই আনতে পারো না? ভাল লাগে না। রিয়ার মা বিরক্তির চোখে চোখে তাকায়। রিয়া বিড়বিড় করে। এরই মধ্যে একটা শ্বাসরুদ্ধকর গল্পের অর্ধেক শুনিয়ে হাওয়া হয়ে গেল দুই ভাই বোন। পুড়িয়ে দিবি, আমি পড়ার আগে দিতে পারলি না? এখন বাকি কাহিনী জানতেই হবে। জেনেই ছাড়বো, দাঁড়া। আমায় তো চেনো না। রিয়ার মা এগিয়ে এসে বলে, কি বিড়বিড় করছিস? রিয়ার কথার তালে বলে ফেলে, ওই তো গল্প। রিয়ার মা রিয়ার পিঠে চাপড় মেরে বলে, গল্প পড়তে পড়তে পাগল হবি একদিন তুই। আর যদি শুনেছি গল্প পড়েছিস, তাহলে থেকে সেই দিন তোর ভাত বন্ধ। রিয়ার মায়ের কথা পাত্তা দিল না। সাধন সাইকেলের প্যাডেল চালায়। সোহা দুই হাতে সাইকেলের সামনে ধরে আছে। ঘুরে ঘুরে দেখছে আশেপাশে। মেঘলা আকাশ, মিটিমিটি বাতাস, খুব সুন্দর পরিবেশ। সোহা একটুখানি মাথা উঁচু করে মেঘলা আকাশ পানে চাইল। সময়ের পাল্লার সাথে সাথে সোহার চোখের কোণে পানি জমতে শুরু করে। একসময় গাল বেয়ে গড়িয়েও পড়ে। সোহার দৃষ্টি মেঘলা আকাশ পানে ছোটাছুটি করছে। সাধন মৃদু স্বরে ডাকে, বনু। ভাইয়ের ডাকে সোহা ডান হাতে মুখ মুছে নেয়। ঘাড় বাঁকিয়ে একবার তাকায় সাধনের দিকে। সাধন সাবধানে তাকিয়ে মৃদু স্বরে বলে, বোকা আর দুর্বল মানুষেরা কাঁদে, তুই তো কোনোটাই নোস, বনু। সোহা মৃদু হাসল। সাধন বোনের মাথায় গাল ঠেকিয়ে সাইকেল চালাতে চালাতে বলে, সৌম্য সন্ধ্যার কথা কখনো ভাববি না, মনে রাখবি ওরা মৃত। আকাশের রান্না শেষ। শিং মাছের ঝোল সাথে সাদা ভাত করেছে। এরপর সে নিজের হাতে সব বাটিতে ভরে বাটি দুটো ব্যাগে ভরল। ব্যাগটি ডাইনিং টেবিলের ওপরে রেখে সিঁড়ি বেয়ে তার ঘরে যায়। ঘরে গিয়ে আবারও শাওয়ার নেয়। ওয়াশরুম থেকে বেরিয়ে গায়ে আরেকটা সাদা পাঞ্জাবি সাথে গ্যাবার্ডিন প্যান্ট পরে নেয়। বাঁ হাতে চেন আর হাত ঘড়ি পরে নেয়। সন্ধ্যা পেরিয়ে গিয়েছে। আকাশ সময় নষ্ট করলো না। দ্রুত খাবারের ব্যাগটা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। হাসপাতালে পৌঁছে মায়ের কেবিনে গিয়ে দেখলো আসমানি নওয়ান দরজার দিকে চেয়ে আছে। আকাশ ভেতরে গিয়ে মায়ের পায়ের পাশে বসে। আসমানি নওয়ান ছেলেকে দেখে ধীরে ধীরে উঠে বসে। আকাশ হাতের ব্যাগটা রেখে মাকে বসতে বলে সাহায্য করে। আসমানি নওয়ান মৃদু স্বরে বলে, তুমি খাইছো আব্বা? আকাশ খাবার বের করতে করতে বলে, তুমি আগে খাও মা, আমার ক্ষুধা নেই। আসমানি নওয়ান আকাশের হাত থেকে বাটিটা নেয়। আকাশ শিং মাছ খায় না। ভদ্র মহিলা জানেন ছেলে নিজের জন্য কিছুই রাঁধেনি। বেডের পাশে রাখা একটি বলে হাত ধুয়ে নিয়ে আকাশের মা বলে, দুপুরেও খাও নাই, তুমি খাইয়া আসো আব্বা, আমি খাইতাছি। আকাশ চিন্তিত কণ্ঠে বলে, তুমি খাও মা, আমি পরে খাবো। আসমানি নওয়ান মৃদু স্বরে বলে, যাও আব্বা, তুমি না খাইলে আমার মুখ দিয়া খাবার যায় না। আকাশ দীর্ঘশ্বাস ফেলে নার্সকে বলে তার মাকে দেখে রাখতে। এরপর কেবিন থেকে বাইরে বেরোনোর জন্য দরজার কাছে গেলে আসমানি নওয়ান মলিন গলায় বলে, জান্নাতের কোনো খোঁজ পাও নাই তাই না আব্বা? আকাশ পিছু ফিরে মায়ের দিকে তাকায়। গত 2.5 বছর যাবৎ আসমানি নওয়ান নিয়ম করে
তাকে এই প্রশ্নটাই করে আসছে। আকাশ দীর্ঘশ্বাস ফেলে ছোট করে বলে, জানি না সে কোথায়। কথাটি বলে আর দাঁড়ালো না, দ্রুত পায়ে জায়গাটি প্রস্থান করে। আসমানি নওয়ান মলির মুখে চেয়ে রইল, চোখের কোণে জলকণা চিকচিক করছে। আকাশ হসপিটালের ক্যান্টিনের পাশের ছোটখাটো রেস্টুরেন্টে গিয়ে একটি টেবিলে বসে পড়ে। দুই হাতের পাঞ্জাবির হাতা কনুইয়ের ওপর পর্যন্ত গোটানো, টেবিলের উপরে ডান হাতের কনুই রেখে আঙ্গুলগুলো ভাঁজ করে গাল আর কপালে ছুঁয়ে রেখেছে। টেবিলের ওপর পাশের চেয়ারটায় টেনে ডক্টর রিয়াজ বসে, গলা ছেড়ে পড়ে, কি অবস্থা, কোথায় গিয়েছিলে? রিয়াজের কণ্ঠে আকাশ চোখ মেলে তাকায়, সোজা হয়ে বসে বলে, বাসায় গিয়েছিলাম। কথাটা বলে ওয়েটারকে ডেকে সাদা ভাত আর গরুর মাংস দিতে বলে আকাশ। রিয়াজ বলে, বাকি গল্প আর বললে না যে? আকাশ বলে, আর কি শুনবেন, সবই তো বলেছি। এরা মেয়েটার খোঁজ জানো? এটা অন্তত বলো। আকাশের দৃষ্টি আবারও ঝাপসা হতে শুরু করে, ঢোক গিলে বলে, ইরাদের খোঁজ পাইনি আর। তারা এই শহরে থাকে না, কোথায় গিয়েছে জানি না, বেঁচে আছে কিনা তাও জানি না। এটুকু বলে আকাশ দুই হাতের তলায় নিজের মুখটা রেখে দীর্ঘশ্বাস ফেলে শোকাতুর কণ্ঠে বলে, কেউ নেই, ইরা নেই, সৌম্য নেই, আমার সন্ধ্যা মালতী নেই। সবাই আমায় একা করে দিয়ে হারিয়ে গিয়েছে, আমি ওদের কিছুই জানাতে পারলাম না। আকাশের কণ্ঠে অসহায়ত্ব। রিয়াজ চুপচাপ আকাশের দিকে চেয়ে রইল। আকাশ নিজেকে সামনে রিয়াজের দিকে তাকায়, নিষ্প্রাণ হাসে। রিয়াজ মৃদু স্বরে বলে, সৌম্য আর সন্ধ্যা মেয়েটি তার মানে মারা গিয়েছে? কথাটি বলতে গিয়ে দেরি হলেও আকাশের ঝড়ের গতিতে রিয়াজের কলার ধরতে দেরি হয়নি। রক্ত লাল চোখে চেয়ে বলে, কি বললে? রেয়াজ চোখ বড় বড় করে তাকায়। আকাশ আর তার বয়স সমান সমান। এই তো ঠান্ডাই ছিল, হঠাৎ এমন হলো কেন? রিয়াজ আমতা আমতা করে বলে, মানে আমি জানতে চাইছিলাম আর কি, ওরা বেঁচে আছে কিনা। আকাশ সোজা হয়ে বসলো, ঠান্ডা হয়েছে বোধ হয়। রিয়াজ শার্ট তুলে বুকে দুবার থুতু দিল। কি রে বাবা, এই ছেলে মেয়েটির শোকে পাগল হয়নি তো? পকেট থেকে টিস্যু বের করে কপালের ঘাম মুছল, এরপর আকাশের দিকে তাকায়। আকাশ চেয়ারে হেলান দিয়ে বসেছে, দুই হাত আড়াআড়ি ভাবে রেখে চোখে চোখ বুঝল। সামনে ধোয়া ওঠা গরম ভাত, সাথে গরুর মাংস। আকাশ সেই দিকে তাকালো না, অতঃপর ভারী গলায় বলল, সরি। রিয়াজ স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, ইটস ওকে। আকাশের ভাবনায় মশগুল হয়, আবারও স্মৃতির পাতায় কড়া নাড়ে। রিয়াজ আগ্রহী চোখে চেয়ে আছে। সারা রাত ঠিক করে ঘুমায়নি আকাশ, রাতে ফ্রেশও হয়নি। না ঘুমানোর চোখ দুটো হালকা লাল হয়ে আছে। আকাশ সেই সবে পাত্তা দিল না। সারা রাতে সৌম্যকে অনেকবার কল দিয়েছে, কিন্তু সৌম্যর ফোন বন্ধ বলেছে। একটু বেলা হতেই আকাশ বাড়ি থেকে বেরিয়ে যায়, উদ্দেশ্য ভার্সিটি। সৌম্য কোথায় থাকে এই খবরটি ভার্সিটির সৌম্যের ডিপার্টমেন্টের কেউ না কেউ জানবে। প্রায় সকাল 9টা নাগাদ আকাশ ভার্সিটির গেটে এসে পৌঁছেছে। গাড়ি থেকে নেমে ভার্সিটিতে প্রবেশ করলে অনেকে আকাশকে দেখে সালাম দেয়। প্রায় 90% ছেলে মেয়েরা চেনে আকাশকে। আকাশ এই ভার্সিটির স্টুডেন্ট ছিল। আকাশ অফিস রুমের দিকে যেতে গিয়ে কাউকে দেখে এগিয়ে আসে। একে আকাশ সৌম্যের সাথে অনেকবার দেখেছিল। ছেলেটি আকাশকে সালাম দেয়। আকাশ সালামের উত্তর নিয়ে দ্রুত গতিতে জিজ্ঞাসা করে, সৌম্যের বাসা কোথায় জানো? ছেলেটি অবাক হয় একটু, তবে সৌম্যের ম্যাচের ঠিকানা দিয়ে দেয় আকাশকে। আকাশ এখানে আর দাঁড়ালো না, দ্রুত পায়ে বেরিয়ে যায় ভার্সিটি থেকে। সৌম্যের ফ্রেন্ডের বলা ঠিকানায় এসে গাড়ি সাইড করে আকাশ। এরপর গাড়ি থেকে বেরিয়ে আশেপাশে তাকালো, তেমন মানুষজন নেই, জায়গাটি একটু নির্জন টাইপ। আকাশ ম্যাচের ভেতরে প্রবেশ করে কয়েক পা এগোতেই রিহানের সাথে দেখা হয়। রিহান আকাশকে দেখে সালাম দেয়। রিহানের চোখে মুখে চিন্তার আভা। আকাশ আশেপাশে তাকিয়ে বলে, এখানে সৌম্য থাকে না থাকে শুনলাম, ওকে ডাকো তো। রিহান কি বলবে বুঝতে পারছে না।
সৌম্যর বোন আসবে বলে সে গতকাল রাতে টিউশন করিয়ে তার এক ফ্রেন্ডের কাছে গিয়ে রাতটুকুতে ছিল, যাতে করে সন্ধ্যা আর সৌম্যর এখানে থাকতে অসুবিধা না হয়। সৌম্যের সাথে তার রাতে কথা হয়েছিল। সৌম্য বলেছিল সে তার বোনকে নিয়ে মেসে এসেছে। এরপর বেশ রাত করে রিহান একবার সৌম্যকে কল দেয় একটা দরকারে, কিন্তু কলে পায়নি। এত কিছু ভাবেনি। সকাল সকাল মেসে এসেছে, কিন্তু মেসে এসে তার গলা শুকিয়ে আছে। আকাশ রিহানকে থম মেরে দাঁড়িয়ে থাকতে দেখে বিরক্ত হয়ে বলে, কি ব্যাপার, সৌম্যকে ডেকে দাও, ওর সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে। রিহান ঢোক দিল, ছোট করে বলে, ভেতরে আসুন ভাইয়া। আকাশ রিহানের পিছু পিছু একটি রুমের ভেতরে প্রবেশ করে। জুতোর সাথে খিচুড়ি খিচুড়ি লেগে যায়, সারা ঘর খিচুড়ি ছিটানো। আকাশ ভুরু কুঁচকে তাকায়। ঘরের চারিদিকে চোখ বুলালে মনে হলো এই ঘরে ছোটখাটো একটা যুদ্ধ হয়ে গিয়েছে। রিহান চিন্তিত হয়ে আকাশকে বলে, আমি রাতে ছিলাম না, ওদের দুই ভাই বোনের জন্য আমি এখানে ছিলাম না। সকালে এসে ঘরের এই অবস্থা দেখছি, কিছুই বুঝতে পারছি না আমি। আকাশ আবারও ঘরের আনাচে কানাচে চোখ বোলায়, চিন্তিত কণ্ঠে বলে, ওদের কি কোথাও যাওয়ার কথা ছিল? রিহান বলে, এই ব্যাপারে সৌম্য আমাকে কিছু বলেনি ভাইয়া। বোনের চিন্তায় কথাই বলতো না ঠিক করে। আজ হয়তো কিছু কি না কিছু বলতো সন্ধ্যাকে নিয়ে কোথায় যাবে বা কোথায় থাকবে, কিন্তু কোথায় যে উধাও হয়ে গেল বুঝতে পারছি না। আকাশ অবাক হয়, সাথে তার মনে হানা দেয় ভীতি। ঘরের এই অবস্থা, সাথে সন্ধ্যা সৌম্যর চিহ্ন নেই। সৌম্যের ফোনটা বন্ধ, সব কেমন যেন এলোমেলো লাগলো। আকাশ দ্রুত পায়ে বেরিয়ে যায় ম্যাচ থেকে। যাওয়ার আগে রিহানকে বলে সৌম্য সন্ধ্যার খোঁজ পেলে তাকে জানাতে। আকাশ গাড়িতে বসে অনেকটা সময় নিয়ে ভাবল সৌম্য সন্ধ্যা কোথায় যেতে পারে। সবচেয়ে বড় কথা, কোথাও যদি গিয়েও থাকে, তার ঘরের অবস্থা এরকম কেন হবে? কেউ কোথাও যায় আর আকাশের মাথা কাজ করে না। অনেক ভেবে চিন্তে ঠিক করলো সন্ধ্যাদের গ্রামে যাবে। বিয়ের আগে তো সন্ধ্যা গ্রামেই থাকতো, যে গ্রামে তার বিয়ে হয়েছিল। আকাশ সময় নষ্ট না করে গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। সে তো সন্ধ্যাকে ফিরিয়ে নিতেই এসেছিল, কিন্তু এখন টেনশনে মাথা ফেটে যাচ্ছে। সন্ধ্যা ঠিক আছে কিনা এই খবরটুকু চাইছে সে আপাতত, থাকলেও কোথায় আছে। প্রায় 5 ঘন্টা ড্রাইভ করে আকাশ ঢাকা থেকে বগুড়া শহর থেকে সোনাতলা থানার মিলনের পাড়া গ্রামে এসে পৌঁছায়। গাড়ি থামিয়েছে সন্ধ্যাদের বাড়ির সামনে। সন্ধ্যাদের টিনের বাড়ির দিকে তাকালে তার বিয়ের রাতের কথা মনে পড়ে গেল। মায়ের জন্য বিয়েটা করেছিল, এরপর সে উধাও হয়ে গিয়েছিল। কথাগুলো ভেবে দীর্ঘশ্বাস ফেলল। এরপর বাড়ির দরজায় গিয়ে নক করে। কিছুক্ষণের মাঝে সন্ধ্যার সৎ মা দরজা খুলে আকাশকে দেখে অবাক হয়। ভেতর থেকে সন্ধ্যার বাবা আকাশকে দেখে খুব সুন্দর ব্যবহার করে এবং ভেতরে আসতে বলে। আকাশ ভালোভাবে কথা বলতে ভুলে গিয়েও জিভ গুটিয়ে নিল। মনে পড়ল এরা তার মেয়েকে মায়ের কাছে বিক্রি করে দিয়েছে, তাকে সাইড দেওয়ার জন্য। আকাশ ভেতরে গেল, সেই ভেবে নিয়েছে সন্ধ্যা এখানে আছে। রাগ হলো তার, এমন স্বার্থপর মামার বাড়িতে সন্ধ্যা কেন আসলো এই ভেবে। আকাশ সময় নষ্ট না করে সন্ধ্যার বাবার উদ্দেশ্য করে বলে, সৌম্য সন্ধ্যা ওরা কোথায়, ওদেরকে ডাকুন। সন্ধ্যার বাবা অবাক হয়ে বলে, ওরা তো এখানে আসেনি বাবা। আকাশ ভুরু কুঁচকে নিল। এই লোকটাকে দেখলেই তার রাগ লাগছে। কথার কথায় উত্তর দেয়, আসবেও আসবেও না। যে টাকার বিনিময়ে মেয়েকে বিক্রি করে, তার কাছে কোনো সুস্থ ছেলে মেয়ে আসবে না। সৌম্য সন্ধ্যা এখানে না আসলেও ওরা কোথায় সেই ঠিকানাটা বলুন। আকাশের কথায় সন্ধ্যার বাবা অবাক হয়। এই কথাগুলো তো শুধু আসমানি নওয়ান আর তাদের মধ্যে সীমাবদ্ধ ছিল। এই কথা আকাশ কিভাবে জানলো? আকাশ সন্ধ্যার বাবাকে চুপ দেখে রেগে বলে, সন্ধ্যার সম্যক কোথায় বলুন। সন্ধ্যার সৎ মা পাশ থেকে বলে ওঠে, আমরা জানি না, ওরা এখানে আসে নাই।
আকাশ কিছু বলতে গিয়েও থেমে যায়। সামনে সকলকে দেখে এক দেখাতেই চিনে ফেলেছে সে। এই মেয়ে তো তার অফিসে চাকরি করা সেই মেয়েটি। এখানে কেন? অবাক হয়ে বলে, তুমি এখানে? সকাল আকাশের দিকে তাকিয়ে ঢোক গিলল। সকালের মা ভুরু কুঁচকে বলে, ওই আমার মাইয়া সকাল, সন্ধ্যার বোন। তুমি ওরে কেমনে চেনো? আকাশ বিস্ময় দৃষ্টিতে তাকায়। এ সন্ধ্যার বোন? তবে তাকে বলেনি কেন? আর তার অফিসে চাকরি পেয়েছে কিভাবে এটা? বায়ানের কথা মনে পড়ল। বায়ান মেয়েটিকে তার অফিসে নিয়ে গিয়েছে পরিচয় লুকিয়ে। কেন? আকাশের মনে পড়ল মেয়েটিকে তার বাড়ির সামনে দেখেছিল। এরা যে সুবিধার পাবলিক নয় এটা তো আকাশ আগেই জেনেছে। তাছাড়া এই সন্ধ্যার সৎ বোন, সৎ মা, এইসব আকাশ জানে। গতকাল আসমানি নওয়াজ নিজে থেকেই বলেছিল। তখন সন্ধ্যার এই ফ্যামিলির ব্যাপারে আকাশের একটা ধারণা হয়েছে। আকাশ পকেট থেকে ফোনটা বের করে তার মায়ের নাম্বারে কল করে। এরপর গত দিনের সন্ধ্যার ঘরের বিকালের সিসিটিভি ক্যামেরার একটি ফুটেজ তাকে পাঠাতে বলে। আসমানি নওয়াজ এইসব ব্যাপারে পটু। তিনি ছেলের কথায় অবাক হয়। আকাশ বিরক্তির কণ্ঠে বলে, এক্ষুনি লাগবে তার, আর্জেন্ট। আসমানি নওয়াজ 5 মিনিটের মাথায় ছেলেকে সেই ভিডিও ক্লিপ পাঠায়। আকাশ এবার ভিডিওটি অন করলে স্পষ্ট দেখল সকাল সন্ধ্যাকে কিছু বলছে। আকাশ সাউন্ড ফুল করে দিল। সেই দিনের বলা সকালের প্রতিটি কথা শব্দ করে বাজতে থাকে। সকাল ভীত চোখে তাকায় আকাশের দিকে। যত সময় পেরোয় আকাশের মাঝে তত ক্রোধ জমতে শুরু করে। এক পর্যায়ে সন্ধ্যাকে বলা সকালের কিছু কথা বেজে উঠল। আয়নায় নিজেকে দেখ, গায়ের রংটা কেমন চাপা দেখেছিস? তোর যে আকাশ নওয়ান, কত শেড ফর্সা, কল্পনাও করতে পারবি তুই? আবার কথাও বলতে পারিস না, বোবা একটা। তো আকাশ তোকে ডিভোর্স দিবে না তো কাকে দিবে? আমি কিন্তু আকাশের চেয়ে আরো ফর্সা, আবার কথাও বলতে পারি। বোবা নই তোর মতো। তোর ডিভোর্সটা হলে চুটকি মেরে আকাশ নওয়ানের বউ হয়ে যাব আমি। তুই কই যাবি সেই চিন্তা কর তাহলে, কেমন? আকাশ বড় বড় পা ফেলে সকালের সামনে গিয়ে দাঁড়ায়। সকাল আমতা আমতা করে বলে, সরি স্যার, আমাকে মাফ। বাপি বাকি কথা বলার আগেই, কেউ কিছু বোঝার আগেই আকাশ সকালের ডান গালে কষিয়ে একটা থাপ্পড় মেরে দেয়। সকাল হুমড়ি খেয়ে পড়ার আগেই আকাশ ডান হাতে সকালের চুলের মুঠিটা ধরে বা হাতে 2 গালে সকালকে আরো দুটো থাপ্পড় দিতে দিতে রাগান্বিত স্বরে বলে, তোদের মতো মেয়ের ওপরে আকাশ নমান প্রস্রাবও করে না। মেয়ে হবি, বউ হবি আমার? সন্ধ্যার নখের যোগ্যও নস তুই। আমার বউ হওয়ার স্বাদ মেটাবো আমি তোকে, ওয়েট। কথাটি বলে আকাশ সকালকে ধাক্কা দেয়। সকালের মাথা ভন ভন করে ঘুরছে। সে পড়ে যাওয়ার আগেই সকালের মা এগিয়ে এসে মেয়েকে আগলে নেয়। চিল্লিয়ে বলে, আমাকে বাড়ি আইসা এইসব কি গুন্ডামি করতাছ? আকাশ জ্বলন্ত চোখে তাকায় সকালের মায়ের দিকে। এই মহিলা তার বড় না হলে এই সকালের চেয়েও জঘন্যভাবে মার খেত আজ তার হাতে। সন্ধ্যার বাবা হতভম্ব হয়ে চেয়ে আছে। এখানে কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। এই পর্যায়ে এগিয়ে এসে বলে, এইসব অসভ্যতামি করছো কেন সা? বাকিটুকু বলার আগেই আকাশ সন্ধ্যার বাবার কলারটা ধরে ভস্ম করে দেওয়া চোখে চেয়ে বলে, একটা কথা বললে আপনার জিভ টেনে ছিঁড়ে ফেলবো, কাপুরুষ বাপ কোথাকার। কথাটাই বলে আকাশ ছেড়ে দেয় সন্ধ্যার বাবার কলার। এরপর লোকটির কলার ঠিক করতে দিতে দিতে শান্ত গলায় বলে, বড়দের সাথে অভদ্রতা করার শিক্ষা নেই, তাই আপনার জিভটা বেঁচে গেল, আপনিও বেঁচে গেলেন। এবার ভালো করে বলুন সন্ধ্যা কোথায়? সকালে ভীত চোখে চেয়ে আছে আকাশের দিকে। সকালের ছোট ভাই সায়ান আকাশের দিকে চেয়ে কোমরে হাত রেখে আধো আধো স্বরে বলে, সন্ধ্যা আপু আসেনি তো? সুম্মা ভাইয়া আসেনি? ওলা আলাই গিছে। আকাশ ভুরু কুঁচকে তাকায় ছোট বাচ্চাটির দিকে। হাঁটু মুড়ে বসে সায়ানের গালে হাত দিয়ে আদুরে সুরে বলে, বাবু
তোমার সন্ধ্যা আপু আর সৌম্য ভাইয়া কোথায় তুমি জানো? সায়ান ঠোঁট উল্টে কান্না মাখা গলায় বলে নেয়, নি আলোয় নিগিছে, আমাকে আল আদল করে না কেউ। আকাশ বাচ্চাটির মুখের দিকে তাকিয়ে রইল। বুঝলো সন্ধ্যা আর সৌম্য দুজনকেই বাচ্চা ছেলেটি মিস করছে। এটাও বুঝলো সন্ধ্যা আর সৌম্য আসলেই এখানে আসেনি। আকাশ সায়ানের গালটা টেনে বলে, চিন্তা করো না, ওরা চলে আসবে। সায়ান দুই হাত তালি দিয়ে হেসে বলে, সত্যি? আকাশ মৃদু হাসল। এরপর এই বাড়ি থেকে বেরিয়ে যায়। আকাশ সন্ধ্যার গ্রাম থেকে ফিরতে ফিরতে রাত হয়ে গিয়েছে। টেনশনে মাথা কাজ করছে না সৌম্যর। সন্ধ্যা কোনো খোঁজ পায়নি। আকাশ ক্লান্ত শরীর টেনে সিঁড়ির দিকে যাচ্ছিল। আসমানি নওয়ান আকাশের সামনে দাঁড়িয়ে গেলে আকাশ থেমে যায়। আসমানি নওয়ান একটি কাগজ এগিয়ে দেয়। আকাশ দ্রুত ভুরু কুঁচকে বলে, এটা কি? আসমানি নওয়ান বলে, দেই, দেইখা সই কইরা দাও। তোমার বোঝা তাড়াতাড়ি কমায়া দিতাছি। এই এক সপ্তাহ সময় লাগলো না, আগেই পাইয়া গেছি। আকাশ তার মায়ের থেকে কাগজটি নিয়ে চোখ বুলায় কাগজটিতে। ডিভোর্স পেপার দেখে আকাশ অবাক চোখে তাকায় তার মায়ের দিকে। কাগজটি দুই হাতে গুটিয়ে নিয়ে রেগে বলল, কি প্রবলেম তোমার? আমি সন্ধ্যাকে ডিভোর্স দিব না। এসব ফালতু কাগজ আর আমার সামনে আনবে না তুমি। আসমানি নওয়ান রেগে বলে, কালকেই তো বললে তুমি সন্ধ্যাকে ডিভোর্স দিবে। সব সময় তোমার ইচ্ছাতেই সব হবে না। আকাশ হাতের কাগজটা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলল। কালকে বলেছি ডিভোর্স দিব, আজকে বলছি দিব না, শেষ? আমার সন্ধ্যাকে লাগবে। কথাটি বলে সিঁড়ি বেয়ে উঠতে থাকলে আসমানি নওয়ান রেগে বলে, তুই সারাদিন কাঁদলেও সন্ধ্যাকে আর পাবি না। আকাশ বিস্ময় দৃষ্টিতে তাকায় তার মায়ের দিকে। কি জানি তার মায়ের মাঝে রহস্য থাকে কত। আকাশ ভাবল তার মা হয়তো জানে সন্ধ্যা কোথায়। আকাশ দ্রুত কয়েকটা সিঁড়ি নেমে তার মায়ের কাছে দাঁড়ালো। আসমানি নওয়ানের দুই হাত তার দুই হাতে আগলে নিয়ে মৃদু স্বরে বলে, মা তুমি জানো সন্ধ্যা কোথায়? জানলে প্লিজ বলো। দেখো, আমি কয়েক ঘন্টা পরেই সন্ধ্যাকে ফিরিয়ে আনতে গিয়েছি। আমি তোমাকে সরি বলেছি, সন্ধ্যাকেও সরি বলে দিব। সন্ধ্যা কোথায় প্লিজ বলো। আসমানি নওয়ান অবাক হয় ছেলের ব্যবহারে। ধরা গলায় বলে, আমি জানি না জান্নাত কোথায়। আকাশ তার মায়ের কথা শুনে মায়ের হাত ছেড়ে দিল। আসমানি নওয়ান এবার বলার ধরন বিশ্বাসযোগ্য ছিল। আকাশ হতাশ হয়। উল্টো ঘুরে সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে পকেট থেকে ফোনটা বের করে। আজ সারাদিন কতবার যে সৌম্যের নাম্বারে কল দিয়েছে হিসেব নেই। প্রতিবারই বন্ধ বলেছে, আর এখন আবারও সৌম্যের নাম্বারে কল দেয়। ভেবেছে এবারেও বন্ধ বলবে, কিন্তু না, কল ঢুকেছে। কয়েক সেকেন্ড বেরোতেই কল রিসিভও হয়। আকাশের পা থেমে যায়। ফোনটা চেক করলে দেখলো আসলেই রিসিভ হয়েছে কল। আকাশ বিচলিত কণ্ঠে ডাকে, সৌম্য, কোথায় তুমি? সবাইকে অনেক অনেক ধন্যবাদ।